দর্শক, এ পর্যায়ে দেশের পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য আছেন 21 ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আহসান মারুফ। স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রথমেই মিউচুয়াল ফান্ডের বিষয় নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইব। আমরা তো দেখি যে সারা বিশ্বেই মিউচুয়াল ফান্ড বেশ জনপ্রিয়, বাংলাদেশেও এটা মোটামুটি আস্থার জায়গা থেকেই কিন্তু বিনিয়োগকারী এখানে আসছেন, কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে এখানকার পরিস্থিতি একটু ভিন্ন। কারণটা কি? আসলে বাংলাদেশে মিউচুয়াল ফান্ডের ইন্ডাস্ট্রি একটা কিন্তু ভালো ইতিহাস ছিল। প্রথম মিউচুয়াল ফান্ড 1981 সালে আমাদের চালু করা হয়, যেটা কিন্তু এখন প্রায় 6,000 কোটি টাকার মতো সাইজ। কিন্তু সমস্যা হয়েছে যখন এটা প্রাইভেট সেক্টরকে দেওয়া হয় 2001 সালে। 2010 সালে অনেকগুলো এএমসি চলে আসছিল, তো তারা সেই লিগেসিটা কন্টিনিউ করতে পারে নাই। একটা প্রধান কারণ হচ্ছে যে আমাদের ক্লোজড এন্ড ফান্ডগুলো যেগুলো মার্কেটে লিস্টেড, সেগুলো হচ্ছে আরআইইউ বা বোনাস শেয়ার দেওয়ার একটা পলিসি ছিল, যেটা বিশ্বে কোথাও নাই। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে 2018 সালে এসে এই ক্লোজড এন্ড ফান্ডগুলো যখন আপনার ক্লোজ ম্যাচুরিটি শেষ হয়ে যাচ্ছিল, তখন এগুলোকে আবার এক্সটেনশন করে 10 বছরের এক্সট্রা ম্যাচুরিটি দেওয়া হয়েছিল। জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনি একটা ব্যাংকে গিয়ে এফডিআর করলেন 5 বছরের জন্য। 5 বছর পরে যখন আপনি ওই ব্যাংকে গেলেন, তখন ব্রাঞ্চ ম্যানেজার বললো যে আরও 5 বছর পরে আসো, তো আপনার কিন্তু ওই ব্যাংকের প্রতি ট্রাস্ট থাকবে না। ঠিক সেম জিনিসটা আমাদের এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ঘটেছে। সো এই দুটো পলিসি যেগুলো আসে, এছাড়া অন্য কিছু স্ক্যাম হয়েছে, তো এই সব কিছু মিলে আসে মিউচুয়াল ফান্ডের অবস্থা খুব নাজুক। দেশে তো এই মুহূর্তে 36টি মিউচুয়াল ফান্ডে হয়তো রয়েছে, সেখানে আমরা দেখেছি 32টির মতোই ফেস ভ্যালু থেকে নিচে। এই পরিস্থিতি যাওয়ার পিছনে কি আপনি যে কারণগুলো বলেন সেগুলোই দায়ী, নাকি অন্য কিছু আছে? জি, আপনার যদি আস্থা না থাকে তাহলে তো আপনি এটা কিনবেন না, তাই না? তো এটা তো আসলে ডিমান্ড সাপ্লাই যেখানে ইন্টারসেকশন করে সেখানেই প্রাইসটা নির্ধারিত হয়। তো সেকেন্ডারি মার্কেটে যদি আপনার আস্থা না থাকে, আপনার তো ওটার কোনো ডিমান্ড নাই। ডিমান্ড না থাকলে এটা প্রাইস থাকবে না। তো যেটা হয়েছে যে জন্য আসলে ডিসকাউন্টের যে রেশিওটা আপনি বললেন যে ফেস ভ্যালুর তুলনায় 3 টাকা 4 টাকা, তো এটা আসলে খুব স্বাভাবিক। এর আগে তো আমরা দেখেছি বারবার এর যে মুনাফা দেওয়ার বিষয়ে কিন্তু বারবার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটা নিয়ে মেয়াদও বাড়ানো হয়েছে সেই মুনাফা দেওয়ার সময়। এর কারণটা আসলে কী ছিল? এর কারণটা আসলে পলিসিগত ছিল। তখন যারা এই পলিসি মেকার যারা ছিলেন, তাদের একটা যুক্তি ছিল যে মার্কেটের অবস্থা খারাপ দেখে যদি আমরা এখন মিউচুয়াল ফান্ডগুলোকে ক্লোজ করতে দেই, তাহলে তারা তো ইনভেস্টরদের টাকা ফেরত দিতে হলে শেয়ারগুলো বিক্রি করতে হবে ফান্ড থেকে। মার্কেট সেই ডেপথ নাই, বিক্রি করার সেই ডেপথ নাই, এরকম একটা অজুহাত দেখিয়ে তখন আর কি এই ফান্ডগুলোকে এক্সটেনশন করানো হয়েছে। সো এটা আসলে বলতে গেলে পলিসি ফেলিয়ার। আর নতুন আইন অনুযায়ী তো বিনিয়োগকারীরা চাইলে যে কোনো সময় মিউচুয়াল ফান্ড থেকে তাদের বিনিয়োগ তুলে নিতে পারবেন। এই বিষয়টা আসলে বিনিয়োগকারীদের স্বার্থে কথাই বলা হচ্ছে, মার্কেটে আসলে কি ধরনের ইম্প্যাক্ট রাখতে পারে? ক্লোজড এন্ড ফান্ডে সেটা সম্ভব না। কারণ হচ্ছে যে ক্লোজড এন্ড ফান্ডে এনএভি আমরা যেটা বলি, সে একটা ফান্ডের এনএভি হচ্ছে 12 টাকা। আপনি কিন্তু 12 টাকা পাবেন না, কিন্তু ইনভেস্টরের কিন্তু প্রাপ্য হচ্ছে 12 টাকা। যদি এটা ওপেন এন্ড ফান্ড হতো, উনি যেটা করতে পারতেন, উনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির অফিসে গিয়ে বলতেন যে আমার টাকা আমাকে ফেরত দাও, উনি 12 টাকায় পেতেন। কিন্তু এখানে অ্যাসেট ম্যানেজার টাকাটা ফেরত দেয় না। সেকেন্ডারি মার্কেটে যে ক্লোজড এন্ড ফান্ডগুলো আছে, আপনাকে অন্য একটা বিনিয়োগকারীর কাছে বিক্রি করতে হবে। সো এই জন্য আসলে ইনভেস্টররা এনএভির টাকাটা ফেরত পান না। আচ্ছা, একটা জিনিস, বাজার ভ্যালুর চেয়ে তো বলা হচ্ছে যে 25% যদি কম হয় সেগুলোকে অবসায়িত করা হবে। এই সিদ্ধান্ত কি পুঁজিবাজারে কোনো আতঙ্ক তৈরি করবে? কি মনে হচ্ছে আপনার কাছে? আসলে যেটা বলছিলাম যে যখন হাম হয়, আপনার টিকিটটা কিন্তু আগে নেওয়া দরকার ছিল। এখন টিকিটটা যখন দেওয়া দরকার ছিল তখন আপনি দিলেন না। এখন এসে যদি আমরা ক্লোজড এন্ড ফান্ডগুলোকে বন্ধ করতে বলি, এটা বিনিয়োগকারীর জন্য ভালো। বিনিয়োগকারীর জন্য ভালো এই জন্য যে বিনিয়োগকারীরা যারা 10 বছর আগে টাকাটা ফেরত পাওয়ার কথা তারা পান নাই, এখন পাওয়ার একটা সুযোগ হয়েছে। সো যে ফান্ডের মার্কেট প্রাইস 3 টাকা 4 টাকা, ওনারা যদি এটা কিনেন এবং এইটা যদি আসলে বাস্তবায়িত হয়, 6 টাকার উপরে তো অধিকাংশ প্রাইসই নেই। তো ধরেন কথার কথা 5 টাকা একটা সেকেন্ডারি মার্কেটে একটা ক্লোজড এন্ড ফান্ডের প্রাইস 5 টাকা। এখন এটা যদি আপনি কিনেন এবং যদি এটা ম্যাচুরিটিতে ওপেন এন্ড ফান্ডে কনভার্সন হয় বা লিকুইডেশন হয়, তাহলে কিন্তু আপনি 5 টাকা কিনলে ওই সময় যে এনএভি থাকবে, যেটা এখন কথার কথা 10 টাকা, তাহলে কিন্তু এই 5 টাকার গ্যাপটা আপনার জন্য আপনার মুনাফা। সো দ্যাট মিনস 100% রিটার্ন। সো বিনিয়োগকারীর জন্য এটা আসলে খুবই অ্যাট্রাকটিভ এবং এটা আসলে ক্লোজড এন্ড ফান্ডের টাকা ইনভেস্টরদেরকে ফেরত দিতে হবে, টুডে আর টুমোরো এটা ফেরত দিতে হবে। আমাদের সেই প্র্যাকটিসে যাইতে হবে, বাংলাদেশে যেতে হবে। আচ্ছা, আমরা না হয় মিউচুয়াল ফান্ড যেগুলো রয়েছে 36টা মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্তের দিকে যাচ্ছি। তাহলে মিউচুয়াল ফান্ডের ভবিষ্যৎ কি? এরপর আসলে মিউচুয়াল ফান্ড বলতে কিছু থাকবে? পরবর্তী থেকে নতুন মিউচুয়াল ফান্ড কি আসবে? এই শিক্ষা থেকে আসলে কোথায় দাঁড়াচ্ছে? না, আমাদের দেশে কিন্তু 37 বা 36 হচ্ছে ক্লোজড এন্ড ফান্ড, কিন্তু ওপেন এন্ড ফান্ড কিন্তু 100টার কাছাকাছি।
সো নতুন যে ভালো ভালো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো আসছে তারা কিন্তু ওপেন এন্ড ফান্ড আনছেন, যেটা আমি বলেছিলাম যে বাংলাদেশে যারা প্রথম যে মিউচুয়াল ফান্ড আইসিবি ইউনিট ফান্ড যারা কিনেছেন তারা কিন্তু এটাকে সঞ্চয় পদ্ধতির চাইতে ভালো বিনিয়োগ মনে করেন। তো ভবিষ্যৎটা আসলে হচ্ছে ওপেন এন্ড ফান্ডে, এবং আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, ইন্ডিয়া তো ব্যাপক জনপ্রিয় মিউচুয়াল ফান্ড। এক্স্যাক্টলি, ইন্ডিয়া আমাদের সাথে অ্যাটলিস্ট 100 বছর আগে আছে, পার্টিকুলারলি এই ইন্ডাস্ট্রিতে। সো ওখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে ইটিএফ অথবা আপনার ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড, নন লিস্টেড যেগুলো আর কি। সো আমাদের ভবিষ্যৎটা আসলে ওপেন এন্ড ফান্ডে। আচ্ছা, এবার দেশের সার্বিক পুঁজিবাজার নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। আমরা দেখেছি সাম্প্রতিক সময় পুঁজিবাজারের যে সূচক সামান্য কিছু উত্থান কিংবা পতনের মধ্যে রয়েছে, এটা অনেকেই বলে থাকেন এটা একটা স্টেবল অবস্থায় রয়েছে, কিন্তু পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতিতে এই বর্তমান অবস্থা আসলে কীভাবে দেখছেন? আসলে পুঁজিবাজার হচ্ছে সবসময় ইকোনমির একটা লিডিং ইন্ডিকেটর, অর্থাৎ অর্থনীতি যদি ভালো থাকে তার রিফ্লেকশন আগেই আপনার পুঁজিবাজারে পড়বে। তো অর্থনীতি আসলে খুব একটা ভালো অবস্থায় নাই। কেন নাই? আপনার ব্যাংক সেক্টরের দিকে তাকান, আমাদের এখন রেকর্ড পরিমাণে এনপিএল আছে, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। আপনি যে একটু আগে বলছিলেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ 4%, যেটা হচ্ছে গত 20 বছরের মধ্যে সর্বনিম্ন। তো যেখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না সেখানে তো তাদের প্রফিট করার জায়গা নেই। প্রফিট না করলে সেটা স্টক মার্কেটে তো মানুষ ইনভেস্টমেন্ট করে সামনে একটা ব্যবসা ভালো প্রফিট করবে এরকম একটা এক্সপেকটেশন থাকে। তো সেটা তো হচ্ছে না। সেটা যদি না হয় তাহলে তো পুঁজিবাজারে ভালো থাকার খুব একটা সুযোগ নেই। আচ্ছা, তাহলে নতুন সরকার তো আসলো, আমরা এর আগে বলছিলাম যে নির্বাচিত সরকার আসার পর হয়তো পুঁজিবাজারটা ঘুরে দাঁড়াবে, এমন কিন্তু প্রত্যাশা ছিল সবারই। নতুন সরকার আসার পরও পরিস্থিতি তেমন কোনো পরিবর্তন দেখছি না। আগামীতে আসলে তাহলে কোথায় যাচ্ছে? আগামীতে আসলে আমাদের যারা পলিসি মেকার আছেন তাদেরকে আসলে বিশ্বাস করতে হবে যে পুঁজিবাজারটাকে আমাদের একটা মেইন স্ট্রিম ফাইন্যান্সিংয়ে আনতে হবে। ব্যাংক নির্ভর ফাইন্যান্সিং থেকে বাংলাদেশ আগাইতে পারবে না। ব্যাংকিং খাতেও তো আসলে একটি অনিশ্চয়তা রয়েছে, অনেকে আস্থার জায়গা সেখান থেকে চলে গেছে। কারণ লং টার্ম ফাইন্যান্সিংয়ে গ্যাপটা ব্যাংক পূরণ করতে পারবে না। এটা সারা বিশ্বই এটা হচ্ছে আপনার ইকুইটি মার্কেট যেটা আছে সেটা পূরণ করে। তো সেটা যদি পলিসি মেকাররা যতক্ষণ পর্যন্ত এটা অনুধাবন করবেন যে আমাদেরকে ব্যাংক নির্ভর ফাইন্যান্সিং থেকে বের হয়ে ইকুইটিকে মেইন স্ট্রিম, অর্থাৎ ব্যবসায়ীরা ইকুইটিতে তাদের কোম্পানিকে লিস্টিং করবেন, তাদের ফাইন্যান্সিংটা দীর্ঘমেয়াদী নেবেন, এটা যতদিন পর্যন্ত তারা বিলিভ না করবেন ততদিন পর্যন্ত পুঁজিবাজারের আসলে ভালো করার সুযোগ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদের সঙ্গে আলোচনা করতে। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছিলাম পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পরেই।